হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10-এর এনসিইআরটির সায়েন্সের যথাক্রমে ক্লাস 10-এর এনসিইআরটি সায়েন্সের যথাক্রমের আহ, আলো চ্যাপ্টার, যেটা আলো চ্যাপ্টারে আমরা ফার্স্ট অধ্যায়টা কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা কমপ্লিট করেছিলাম ওই লাইটের রিফ্লেকশন কমপ্লিট করেছিলাম লাইটের রিফ্লেকশন কমপ্লিট করেছিলাম। আর আজকে আমরা কমপ্লিট করব রিফ্র্যাকশন বা প্রতিফলন, বলা হয় প্রতিসরণ। এটা ছিল আমাদের প্রতিসরণের চ্যাপ্টার, এটা ছিল আমাদের প্রতিফলনের চ্যাপ্টার। আজকে আমরা কমপ্লিট করব প্রতিসরণ। এরপরে আমরা কমপ্লিট করব যথাক্রমে লেন্স, যাকে বলা হয় যে 3 নম্বর চ্যাপ্টার লেন্স কমপ্লিট করব। এগুলো সব একটা চ্যাপ্টারের মধ্যেই পড়ছে এবং একটা চ্যাপ্টারকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। আর আরেকটা স্পেশাল চ্যাপ্টার আছে, সেটা হলো ওই হিউম্যান আই, যেটা আলাদা করে একটা চ্যাপ্টার আছে, সেইটাকেও আমরা এর মধ্যে ধরবো। তার মানে লাইটের আমাদের টোটাল আমরা 4টে ভিডিও দেখব। আমাদের একটা ভিডিও আমরা কমপ্লিট করেছি। আর আমরা কমপ্লিট করেছি কি ক্লাস 10-এর ভিডিওগুলোর মধ্যে যতক্ষণ কারেন্ট, ম্যাগনেট আর এদিকে লাইট হচ্ছে, ওদিকে ক্লাস 9-এর কিন্তু সমস্ত ক্লাস আমরা কমপ্লিট করেছি, যেখানে ফিজিক্স থেকে শুরু করে ফিজিক্স, বায়ো এবং কেমিস্ট্রি সবই কমপ্লিট করেছি এবং তাদের প্রত্যেকটার এক্সাম্পলারের সলিউশনও কমপ্লিট করে দিয়েছি এবং তার পিডিএফগুলোও আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। আশা করি সেখান থেকে তোমরা উপকৃত হবে। এটা শুধুমাত্র রেলওয়ের বিভিন্ন এক্সামিনেশানগুলো আপকামিং, যেমন ধরো এলবি আজকে থেকে শুরু হচ্ছে, এছাড়া টেকনিশিয়ান রয়েছে পরবর্তীকালে, জেই রয়েছে, আরপিএফের এসআই রয়েছে এবং আপকামিং এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে। সব কটা এক্সামের জন্য একদম কমপ্লিট প্যাকেজ হিসাবে রেলওয়ে সায়েন্সের এনসিইআরটি বই থেকে ক্লাসগুলো করা হচ্ছে এবং এর উপরে বিভিন্ন পিআইকিউসগুলোকে আরও এক্সটেনশনভাবে আমরা এক্সপ্লেন করব, যেখানে বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করব। তো আগের দিন আমরা রিফ্লেকশন কমপ্লিট করেছিলাম, আজকে আমরা তাহলে কমপ্লিট করতে চলেছি কি, সেটা হলো রিফ্র্যাকশন বা প্রতিসরণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বলা যেতে পারে যে একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো সরলরেখায় চলে, এটা আমরা জানি। এখন আলো যখন একটা মাধ্যম থেকে অপর একটা স্বচ্ছ মাধ্যমের দিকে প্রবেশ করে তখন কি ঘটে, এবং এটা সরলরেখা বরাবর যেতেও পারে, আবার তার অভিমুখে পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা ব্যাখ্যা দেবো এরকম, যে একটা জলপূর্ণ ট্যাঙ্ক বা পুকুরের তলদেশে তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে মনে হয়। যেমন যখন আমরা দেখি যে একটা পুকুরের তলায় মাছ আছে, তা মাছটাকে যে পজিশনে আছে, মানে জলের তলায় যে পজিশনে আছে, সেই পজিশন থেকে আমরা মনে হয় যেন অনেকটা উপরের দিকে আছে। তো এইরূপ মানে উপরের দিকে উঠে আছে বলে মনে হয় এইরূপ। তো এরকমভাবে যখন কিছু ছাপানো বস্তুর উপর একটুখানি পুরো কাঁচের ফলক স্থাপন করা হয়, যখন কোনো প্রিন্টেড কোনো বস্তুর উপর, তখন মনে হয় কাঁচ ফলকের মধ্যে দিয়ে দেখলে অক্ষরগুলো কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হয়। তো এই যে ঘটনাগুলো ঘটে, তার জন্য দায়ী প্রতিসরণ। এখন এখন ব্যাপারটা কী করে হয়, এই যে বায়ু এবং জলের অন্তঃস্থলে, মানে যে অন্তঃস্থল থাকে, যাকে বলা হয়, সেই তলে একটা মানে খানিকটা তারা উপরের দিকে উঠে আসে বলে মনে হয়। যেমন কাঁচের গ্লাসে জল রাখা একটা লেবুকে পাশ থেকে দেখলে মনে হয় প্রকৃত আকার অপেক্ষা বৃহত্তর। তাহলে এই সমস্ত কিছুর কারণই হচ্ছে যথাক্রমে ওই আলোর প্রতিসরণ। এখন প্রতিসরণ বলা হয় যে সংজ্ঞাটা কি, প্রতিসরণের সংজ্ঞাটা এরকম, যে এরকমভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি যে কোনো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, ধরো একটা নিলাম আলোর প্রতিসরণের জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য একটা আমরা আঁকলাম, যে একটা কাঁচের প্লেট আঁকছি, এবং এটাকে জাস্ট একটা স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার করব আমরা। ঠিক আছে, এবারে এবারে কি হচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তাহলে এটা 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 যতক্ষণে কি হচ্ছে, এটা কাঁচ মাধ্যম, এটা অ্যাকচুয়ালি কাঁচ হিসেবে ব্যবহার করছি আমরা, বাইরে রয়েছে বায়ু। তাহলে এর উপরে একটা আমরা অভিলম্ব টানলাম। এখন আলোক রশ্মি যদি এই পজিশন থেকে প্রবেশ করে, আলোক রশ্মি যদি কাঁচের মধ্যে প্রবেশ করে, মানে বায়ুটা হলো যতক্ষণে যে কাঁচের সাপেক্ষে কী হচ্ছে, কাঁচের সাপেক্ষে লঘু মাধ্যম। তাহলে বায়ু লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করবে, তখন সেটা এই সোজা বরাবর না গিয়ে খানিকটা অবিলম্বের দিকে বেঁকে আসবে। এটা একটা অবিলম্ব টানা হয়েছে।
এটা একটা অবিলম্ব টানা হয়েছে এবং সেটা এই অবিলম্বের দিকে বেঁকে বেঁকে আসবে, এই সোজা বরাবর না গিয়ে। এখন এটা কেন হচ্ছে এবং তার পয়েন্ট মানে ব্যাখ্যাটা আমরা দেবো। যে বলা হচ্ছে যে আলোর এখানে ঠিক প্রতিসরণ বলতে কি যায়, আলো যখন একটা মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে তেজভাবে যায়, তখন দ্বিতীয় মাধ্যমে আলো বিস্তারের অভিমুখ পরিবর্তিত হয় এবং এই ঘটনাটাকেই আমরা বলে থাকি আলোর প্রতিসরণ। তার মানে আমরা কি বুঝলাম, যে একটা এর ডেনসিটি এই লঘু মাধ্যমের তুলনায় ঘন মাধ্যমের ডেনসিটি তো ঠিক বেশি। তাহলে এটাকে আমরা যদি বলি যে ঘন মাধ্যমের ডেনসিটি লঘু মাধ্যম অপেক্ষা তো বেশি, তাহলে ঘন মাধ্যমের ডেনসিটি লঘু মাধ্যম অপেক্ষা বেশি মানে আলোক রশ্মি প্রবেশ করার পর সেটা ওই কেন্দ্র দিকে যথাক্রমে সরে আসবে। তো সেই জন্য এখানে আমরা ব্যাখ্যা দিচ্ছি যে এরমভাবে, যে এখানে ওই মানে এই যে কাঁচের ফলকের ওপর দিয়ে এই যেটা যাচ্ছে, যে আয়তকার কাঁচের ফলকের মধ্যে প্রতিসরণটা দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি যে একটা ক্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে এই যেটা হচ্ছে যে এটা বায়ু, এটা কাঁচ ঘনমাধ্যম থেকে প্রতিফলিত হয়ে আয়তকার কাঁচের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। এখন এখানে এটার ডিটেলসে আমরা যাবো না, এখানে জাস্ট এখান থেকে আমরা আলোর প্রতিসরণের সূত্রটা দেখবো। এটাই সব থেকে ইম্পর্টেন্ট সূত্র, যে একই ব্যাপার, যে বলা হচ্ছে যে আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ওপর দুটো আন্ততলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। ওই যেটা আমরা দেখলাম যে একটা সমতলের মধ্যে তারা রয়েছে এবং একবর্ণী আলো এবং নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুব হয়ে থাকে। অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের মানটা হচ্ছে সেটা সবসময় ধ্রুবক হয়। আপাতন কোণ যদি আই হয় আর প্রতিসরণ কোণ যদি আর হয়, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে থাকে এবং সম্পর্কটা হয় সাইন আই ইজুকাল টু এই সম্পর্কটা দ্বারা সাইন আই বাই সাইন আর ইজুকাল টু ধ্রুবক। এখন এই যে ধ্রুবক মানটিকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হিসেবে বলা হয় একে, এবং একেই বলা হয় মিউ। একে আমরা মিউ হিসেবে ঠিক প্রকাশ করে থাকি। যাই হোক, সেটা আমরা পরে দেখছি। যে এরপরে চলে আসছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মানে কি? প্রতিসরাঙ্ক হচ্ছে যে এই মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে ধ্রুবক, এই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই যে ধ্রুবকটা আমরা দেখলাম প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা বলা ইন্ডেক্স, সেটাকে আমরা দেখলাম। এবং বলা হচ্ছে একটা আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অপর একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তির্যকভাবে অভিমুখে পরিবর্তন ঘটে এবং কোনো মাধ্যমের যুগলের ক্ষেত্রে আলোক রশ্মির অভিমুখে যতটা পরিবর্তন ঘটে তার প্রতিসরাঙ্ক নামে পরিচিত। তার মানে ওই সমীকরণের ডান পক্ষে থাকা তার ওই যে ধ্রুবকটাকে সেটা হিসাবে প্রকাশ করা হয়। অর্থাৎ বলা যাচ্ছে এখান থেকে আমরা এরমভাবে ব্যাখ্যা করব যে বিভিন্ন মাধ্যমের আলোকের বিস্তারের আপেক্ষিক দ্রুতির একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রাশি সম্পর্ক। যেমন বিভিন্ন মাধ্যমে আলো বিভিন্ন গতিতে বিস্তার লাভ করে, তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ জানবো, সেটা হলো 3 × 10⁸ এটা কিন্তু এই ঠিক নিউমেরিক্যালস করতে কাজে লাগবে। এবং যদি চলে তাহলে বায়ুতে যে আলোর দ্রুতি সেটা শূন্য মাধ্যমের দ্রুতির তুলনায় সামান্য কম হয়ে থাকে, এবং যেটা কাঁচ বা জলে এটা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। তাহলে প্রদত্ত মাধ্যমগুলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক ওই মাধ্যম দ্বারা আলো মানে দ্যুতির উপর ডিপেন্ড করে, যেমনটা দেখানো হয়েছে। যেমন এখানে আমরা ব্যাখ্যা দিচ্ছি যে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আলো যাচ্ছে, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। তাহলে আলোটা এখান থেকে এই জাস্ট প্রবেশ করছে। সেক্ষেত্রে কী হচ্ছে, যে 1 নম্বর মাধ্যমে আলোর বেগ যদি v1 হয় আর 2 নম্বর মাধ্যমে আলোর বেগ যদি v2 হয়, তাহলে 1 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি বা 2 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি অনুপাত v1/v2। সেক্ষেত্রে তাহলে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরে আলোর অনুপাতটাকে বলা হয় তার যথাক্রমে প্রতিসরাঙ্ক, মানে 2 এর সাপেক্ষে 1। যেমন n2, এই 2 যেহেতু 1 থেকে 2 আসছে, তার মানে 2 1 2 এর সাপেক্ষে 1-এর, তাহলে সেক্ষেত্রে 1 নম্বর আলোর দ্যুতি বাই 2 নম্বরে আলোর দ্যুতি, এদেরকে প্রতিসরাঙ্ক হিসেবে ঠিক প্রকাশ করা হচ্ছে। যে 1 আর 2, সেই জন্য যেটা পরে থাকছে মানে যদি 1 থেকে 2 আসছে, তার মানে এখানে প্রকাশ করা হচ্ছে একে জানানো যে যদি এখানে প্রকাশ করা হচ্ছে যে 1 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি এবং 2 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি অনুপাত দ্বারা 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রকাশ করা হয়। তাহলে 1 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি বাই 2 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি ইজুকাল টু v1/v2, এবং 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ককে n12 হিসেবে প্রকাশ করা হয় 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বরে। তাহলে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরকে
2 1 হিসেবে প্রকাশ করা হচ্ছে, আবার 2 নম্বর সাপেক্ষে 1 নম্বরকে 1 2 হিসেবে প্রকাশ করা হচ্ছে। যেটা লাস্টে থাকবে সেটাকে আগে লেখা হবে, এইটুকুনি মনে রাখলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে 1 নম্বর মাধ্যমটা শূন্য মাধ্যম হলে এবং 2 নম্বর মাধ্যমে প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে বিবেচনা করে পাওয়া যায়, একেই বলা হয় পরম প্রতিসরাঙ্ক। যদি 1 নম্বর মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, তার মানে এটা কি হবে, 1 নম্বর মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, তাহলে সে 2 নম্বরের সাপেক্ষে তার প্রতিসরাঙ্ক বিবেচনা করে পাওয়া যায় অ্যাবসলিউট, বলা হয় পরম প্রতিসরাঙ্ক, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং একে যথাক্রমে যে ইনটু হিসেবে প্রকাশ করা হচ্ছে। তাহলে বায়ুতে আলো দ্রুতি কত হয়, বায়ুতে আলো দ্রুতি যথাক্রমে সি, কোনো মাধ্যমে আলো দ্রুতি ভি হলে মাধ্যমটা প্রতিসরাঙ্ক কী হবে, তাহলে মাধ্যমটা প্রতিসরাঙ্ক হবে এন এম ইজুকাল টু আলো দ্রুতি বাই মাধ্যমে আলো দ্রুতি। তাহলে বায়ুতে আলো দ্রুতি বাই মাধ্যমে আলো দ্রুতি, এটাকেই আমরা প্রকাশ করছি। এটাকে এন হিসেবে প্রকাশ করা হয়, অনেক সময় মিউ হিসেবে প্রকাশ করা হয়। তাহলে মিউ ইজুকাল টু সি বাই ভি। সিটা কি, সিটা হলো আলো, বায়ু মাধ্যমে আলো দ্রুতি, আর এটা মাধ্যমে আলো দ্রুতি। বায়ুতে আলো দ্রুতি কত হয়, বায়ুতে আলো দ্রুতি 3 × 10⁻, ওটা, আর এখান থেকে যে মানটা দেবে, যেমন এখানে কতগুলো পরম প্রতিসরাঙ্ককে মান আমরা জানবো, তা এই ক্যালকুলেশনটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ঠিক নিউমেরিক্যালসগুলো নামাতে হবে। সুতরাং এটাকে আমাদের মনে রাখতে হবে। 1 হলে তার মানে কি লিখতে হবে, 1 মানে আগে 2 তারপরে 1, কিন্তু উপরে থাকবে v1/v2। আর যদি বল 2 মানে 2 মানে আগে 1 পরে 2, তার মানে কি হয় v2/v1। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা কি দেখছি যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক এবং তার সাধারণ প্রতিসরাঙ্ককে সাধারণত মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। তা এখন এখান থেকে আমরা যে মানগুলো পাবো সেগুলো হলো, যেমন জলের ক্ষেত্রে মান হয়ে থাকে 1.3, কয়েকটা মান জাস্ট মুখস্থ রাখতে হবে। সেগুলোর মধ্যে কী কী পড়ছে, বায়ুতে আলো দ্রুতি এবং জলে আলো দ্রুতি অনুপাত হয়ে থাকে 1.3। আগে হবে বায়ুতে উপরে হবে, আর তলায় হচ্ছে জল, মান হচ্ছে ওইটা। আর যেমন হচ্ছে ক্রাউন গ্লাসের ক্ষেত্রে কী হয় 1.52। এই তথ্যগুলো উপযোগী, তেমন সেক্ষেত্রে জাস্ট মানগুলোকে মনে রাখতে হবে, যদি পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন এর মধ্যে সবথেকে যদি বলে বেশি যে যতক্ষণ হিরে যতক্ষণ 2.42, এইগুলো জাস্ট মনে রাখলে হয়ে যাবে কয়েকটা। যেমন বায়ুর ক্ষেত্রে কত 1.033, জলের ক্ষেত্রে 1.33, বরফের ক্ষেত্রে 1.31, অ্যালকোহলের ক্ষেত্রে 1.36। আর এখান থেকে রয়েছে আর ওই ফ্লিন্ট কাঁচ যেটা 1.44, যেটা মোটামুটি ওই ক্রাউন কাঁচ 1.52। ব্যাস হয়ে গেল এখান থেকে। আর কোনো ছিল মোটামুটি সব থেকে বেশি থেকে হিরে। তো আলোকীয় দেখা যাচ্ছে যে আলোকীয়ভাবে ঘনতর মাধ্যমে বেশি ঘনত্ব বিশিষ্ট হওয়া নাও হতে পারে, কিন্তু যেমন উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট যেমন কেরোসিন আলোকীয়ভাবে জল অপেক্ষা কিন্তু ঘনতর, যদিও এর ভর জল অপেক্ষা কম। তো আলোকে প্রতিষ্ঠিত করার এই ক্ষমতা, বা সামর্থ্যকে যথাক্রমে আলোকীয় ঘনত্বের সাহায্যে আমরা ঠিক প্রকাশ করতে পারি। যেখানে দুখানা টার্ম ইউজ হয়, সেটা হলো ঘনতর মাধ্যম, আর একটা হলো লঘুতর মাধ্যম, ঘনতর মাধ্যম। যে প্রকৃতপক্ষে বলা যাচ্ছে যে আলোকীয় লঘুতর মাধ্যম এবং আলোকীয় ঘনতর মাধ্যম হিসাবেও আমরা একা করতে পারি। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে এই ব্যাপারে ওই অতটা ডিটেলসে এরা যায়নি। যাই হোক, আমরা এখান থেকে কয়েকটা জিনিস দেখবো, সেটা হলো যে কয়েকটা মান। যেমন যদি বলে যে এর ওই আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম এবং লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যম যায়, তখন কয়েকটা ইনসিডেন্ট যেটা ঠিক ন্যাচারালি ঘটে থাকে, সেগুলোর মধ্যে কি মরছে, যে যখন আলোকরশ্মি যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতরতে যায়, তখন কি হয়, তখন অবিলম্ব থেকে সেটা ঠিক দূরে সরে যায়। তখন আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায়, আবার যখন উল্টোটা হয় লঘুতল থেকে, মানে যেটা বায়ু থেকে যদি কাঁচের মধ্যে আসে, ঘনতর মাধ্যমে যায়, তাহলে অবিলম্বের দিকে সরে আসে। অবিলম্বের দিকে সরে আসে। আর এখানে কয়েকটা টেন্ডেন্সি রয়েছে, যেমন হচ্ছে যে
আলোর প্রতিসরণের জন্য যেমন আমরা সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরে সূর্যকে দেখতে পাই, এটা একটা পয়েন্ট হলো। আর একটা বলা যেতে পারে যে ওই যে নক্ষত্রগুলো মিটমিট করে, তার জন্য বিভিন্ন প্রতিসরণকের মাধ্যমের মধ্য দিয়ে আসে বলে সেই জন্য ব্যাপারটা ঘটে থাকে। আবার অনেক সময় যে উজ্জ্বলতা মাধ্যম, মানে বিভিন্ন নক্ষত্রগুলো কাছে আছে না তাদের দূরে আছে, সেইগুলো ডিস্টেন্সের জন্য সতর্কমে আলোক রশ্মি থেকে আগত ওই আলোর এফেক্টগুলো থেকে আমরা ঠিক বুঝতে পারি। এটা একটা ব্যাপার রয়েছে। তার মানে এখানে আমরা কী কী দেখলাম, এখানে প্রথমত বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণ রয়েছে। বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের এক্সাম্পল হচ্ছে যথাক্রমে সূর্য, বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণ, যেমন ওই সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠার পরে দেখতে পাওয়া যায়। এছাড়া নক্ষত্রগুলো মিটমিট করে, এগুলো সবই এই রিফ্র্যাকশানের, এগুলো এক্সাম্পল দিয়ে দেয়। নক্ষত্রের মিটমিট করা সবই এই প্রতিসরণ এফেক্টের জন্য হয়ে থাকে। আর একটা রয়েছে, সেটা হলো ওই বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে সংকট কোণ বলা হয়। আর সেখান থেকে আমরা ওই কয়েকটা জিনিস পাই, সেটা হলো যে ওই যে যখন ওই যখন আলোকরশ্মি যখন এই ঘনতর মাধ্যম থেকে ঠিক আছে বলা হয় লঘুতর মাধ্যমে যায়, তখন যে নির্দিষ্ট মানের জন্য তখন যে নির্দিষ্ট আপাতন কোণের মানের জন্য ঠিক প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা জাস্ট যদি আমরা এরকমভাবে আঁকি, যে যদি যখন বলা হচ্ছে ঘনতর মাধ্যম থেকে যখন আলোকরশ্মি যখন লঘুতর মানে সংকট কোণের ক্ষেত্রে যখন আলোকরশ্মি যখন এই একটা মাধ্যম রয়েছে, যে এখানে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী কেসটা দাঁড়াচ্ছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ ক্ষেত্রে দাঁড়াচ্ছে ব্যাপারটা এরকম যে একটা মাধ্যম রয়েছে যেখানে আমরা এটাকে যদি বলি লঘু মাধ্যম, এটাকে লঘু মাধ্যম, এটাকে যদি ঘন মাধ্যম বলি, তাহলে এটা একটা প্রতিফলক তল অ্যাকচুয়ালি, মানে ঠিক প্রতিসরক তল। এখান থেকে লম্বটা টানা হয়েছে MN। এখন বলা হয়েছে আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, এই যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরণ কোণের যে নির্দিষ্ট মানের জন্য, এটা আপাতন কোণ, তাহলে এই যে এটার মান যদি 90 হয় প্রতিসরণ কোণ এটা, আর এই নির্দিষ্ট মানের জন্য যদি সেটা মানে আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয়, মানে এটার মান যদি 90 ডিগ্রি হয় কার মানের জন্য, সেটা হলো এই আই এর একটা নির্দিষ্ট মানের জন্য, তখন কি হয়, তখন আলোকরশ্মিটা এই বরাবর না গিয়ে ডাইরেক্ট চলে আসে মাধ্যমের তল ঘেঁষে যায়। তাহলে এটা যদি আমরা যদি সি ধরি, তাহলে এটা ডি ধরবো, তাহলে এই বরাবর না গিয়ে সেটা মাধ্যমে তল ঘেঁষে যায়। এই 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 যে ঠিক এই প্রতিসরক কোণের এই নির্দিষ্ট মানকে বলা সংকট কোণ। এখন এই সংকট কোণটা ইম্পর্টেন্ট এই কারণে, সংকট কোণের এই মানটা নিয়েই যে ওই মরুভূমির মরীচিকা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইগুলোকে ব্যাখ্যা করা যায়। এইগুলো ব্যাখ্যা করতে গেলে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যাকে বলা হয় যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এখান থেকে আমরা ওই ইন্টারনাল রিফ্লেকশনের ব্যাপারটা যাব। সেই জন্য এই জিনিসটাকে যে একবার উল্লেখ করা, ইন্টারনাল রিফ্লেকশন, যে এটার ব্যাখ্যা সম্পূর্ণভাবে এটাকে দেওয়া হয়নি, বাট এখান থেকে কোশ্চেন আসে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হয় যে অভ্যন্তরীণ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে থাকে যতক্ষণ এখান থেকে। তো আর যেটা ওই আলোর গতিবেগ, যেটা ওই প্রতিসরণের মাধ্যমের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়, যে ঠিক নক্ষত্রগুলোর ডিস্টেন্স কী করে মেনটেন করা হয়, সেটা যতক্ষণ এরকমভাবে যে ঘনতর মাধ্যমের তুলনায় লঘুতর মাধ্যমে তো আলোর ঠিক গতিবেগ বেশি হয়ে থাকে, যেহেতু তার ঘনত্ব বেশি, তাহলে আলোর যেটা বেগ সেটা কিন্তু ঠিক লঘুতর মাধ্যমে বেশি। স্বাভাবিকভাবে লঘুতর মানে পাতলা, সেই জন্য পাতলা স্তর, সেই জন্য ঘনতর মাধ্যমের তুলনায় তার আলোর বেগ বেশি। তাহলে যেহেতু আলোর বেগ এখানে বেশি, তাহলে দেখা যায় যে যে বিভিন্ন মাধ্যমে, যেমন হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে সব রং আলোর বেগ সমান হয়, কিন্তু কাঁচ, জল প্রভৃতির ক্ষেত্রে আলোর বেগ বিভিন্ন হয়ে থাকে। মানে তাহলে বায়ু বায়ু বা শূন্য মাধ্যমে তো এগুলো সব কিছু ঠিক আছে, মানে এগুলোর মধ্যে পড়ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, এগুলো তো লঘুতর মাধ্যমের মধ্যে পড়ে। আর ঘনতর মাধ্যমের মধ্যে বিভিন্ন কালো, যেমন কাঁচ, জল, এগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে ওই বিভিন্ন গ্রহগুলো
তার কালার দিয়ে মোটামুটি বোঝা যায় যে তারা কতটা ডিস্টেন্সে রয়েছে এবং তাদের কতটা স্পিড, এগুলো ব্যাখ্যা করা যায়। সেক্ষেত্রে তাদের স্পিড মেনটেন করতে বা ঠিক মেজারমেন্ট করতে বা তাদের ডিস্টেন্সকে মেজারমেন্ট করতে এই আলোর রিফ্লেকশনটাকে কাজে লেগে থাকে। যাই হোক, মোটামুটি আমরা ঠিক আলোর প্রতিসরণটা কমপ্লিট করলাম। এর পরের চ্যাপ্টার আমরা কমপ্লিট করবো যতক্ষণ যে লেন্স, যেটাকে গলীয় লেন্স, এবং সেটাকে আমরা পরের চ্যাপ্টারে দেখবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে, এবং কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।